ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাদ-জুমা, বাইতুল মোকাররম সহ বিভিন্ন স্থানে প্রতিবাদী বিক্ষোভে এই আহ্বান জানান তারা। ফিলিস্তিনের পাশাপাশি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানও জানান মুসল্লিরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও ঐক্য র্যালি করেছে শিক্ষার্থী ও শান্তি ও ঐক্যকামী নাগরিকরা। এস.এম. আরিফের রিপোর্ট। ফিলিস্তিনের পাশাপাশি ইরানে ইসরায়েলের গুপ্ত হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইসলামী দল, সংগঠন ও ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলমানদের উপর হামলার নিন্দা জানিয়ে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে যে আমেরিকার পুতুল হিসেবে ব্যবহারের জন্য আমি এর নিন্দা জানাই। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়, কোন শক্তি আমাদেরকে প্রতিরোধ করতে পারে? মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। এদিকে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও ঐক্য র্যালি করে সাধারণ শিক্ষার্থী এবং শান্তি ও ঐক্যকামী নাগরিকগণ। সকল রাষ্ট্রপ্রধান এবং দেশবাসীকে আহ্বান জানাই, এই মুহূর্তে ফিলিস্তিনের পক্ষে আপনারা আপনাদের অবস্থান নিশ্চিত করুন। অবশ্যই এই লড়াইটা মানবিকতার, এই লড়াইটা ইমানের। ঘর বাড়ি, মিল, কল কারখানা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সকল কিছুকে তারা উড়িয়ে দিচ্ছে। তখনও আমরা জাতিসংঘের কোনো মায়া কান্না দেখতে পাই না। অবিলম্বে মুসলমানদের উপর হামলা বন্ধের দাবি জানান তারা। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। জ্বর, সর্দি, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি হলে একসময় ধারণা করা হতো করোনায় আক্রান্ত হতে পারে, কিন্তু এখন ডেঙ্গু ও করোনায় প্রায় একই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে এমন অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকদের। তাই যে কোনো ধরনের জ্বর হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে ওষুধ সেবন করা উচিত। চিকিৎসা নেয়ার পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা অবলম্বন করলে করোনা কিংবা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 2019 সালে চীনে সৃষ্ট করোনা ভাইরাস দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে মহামারী আকার ধারণ করে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসংখ্য মানুষ। সম্প্রতি ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আবারও নতুন রূপে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা নিরীক্ষার জন্য ভিড় করছেন হাসপাতালে। দুদিন পর্যন্ত জ্বর ছিল, ঠান্ডা, গলা ব্যথা, তো ভাবছি করোনা টেস্ট করাই, তো এই জন্য এখানে আসা। 3 দিন ধরে প্রচুর জ্বর, আমি শুইলে এক কাতির থেকে আরেক কাতি হইতে পারি না, হাতও লাগতে পারি না, পাও না, বিশেষ করে টয়লেটে গেলেও বসতে পারি না। এখন তো কোভিডের যথেষ্ট পরিমাণ আবার মহামারী দেখা দিচ্ছে। ইন্ডিয়াতে অলরেডি অনেকেই মারা গেছে, আমাদের দেশেও অলরেডি অনেকেই মারা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জ্বর হলে প্রত্যেকটা মানুষের টেস্ট করানো উচিত, কারণ টেস্ট না করলে আপনি তো বুঝতে পারতেছেন না এটা কোভিড হচ্ছে না আপনি সাধারণ কোনো জ্বর। ইতিমধ্যে বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। নতুন ভেরিয়েন্টের করোনার উপসর্গ ডেঙ্গুর সাথে অনেকাংশে মিল রয়েছে বলে জানান এই চিকিৎসক। যদি আমি দুইটার বেলাই বলি, ডেঙ্গু এবং করোনার একটু সিমিলারিটি যে কাফটা কম থাকে সাধারণত ডেঙ্গুতে, বা যদি দুইটাই একসাথে থাকে, সাথে যদি রেসপিরেটরি ইনফেকশন থাকে, তাহলে কিন্তু ডেঙ্গু পেশেন্টকেও কাফ থাকতে পারে। যে কোনো ধরনের জ্বর হলে সচেতনতার পাশাপাশি শুরুতেই যাতে রোগ নির্ণয় করা যায়, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক তানভীর আহমেদ। আমাদের জ্বর হচ্ছে, অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তারা তো এই ব্যাপারে specialized, they will understand which one is COVID or which one may be dengue. Only government cannot protect it. আমাদের জন্য এই জন্য দরকার কমিউনিটি অ্যাওয়ারনেস। আমরা যদি সব মানুষ সচেতন থাকি কিভাবে রোগগুলো স্প্রেড করে, সেটা যদি আমরা প্রিভেনশন করি, তাহলে কিন্তু আমরা এটা থেকে অনেকটাই রক্ষা পাবো। নিয়ম মেনে চললে করোনা রোগীর পাশে থেকেও এই ভাইরাস থেকে মুক্ত থাকা যায় বলেও উল্লেখ করেন তিনি। বর্ষা মৌসুমে যতই বৃষ্টি হচ্ছে ততই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কোনো ধরনের সিমটম দেখা দিলেই রোগীরা ভিড় করছেন হাসপাতালে জানতে আসলে কোন ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন ডেঙ্গু কিংবা করোনা যেটি হোক না কেন
সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধ করতে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সূচনা লগ্নে করোনা সংক্রমণ আর মৃত্যুহার দেশের অন্যান্য জেলা শহরের চেয়ে বেশি ছিল কুষ্টিয়ায়। এ কারণে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে স্থাপন করা হয় কোটি টাকা ব্যয়ে আধুনিক পিসিআর ল্যাব। তবে সেই ল্যাবের এখন আর অস্তিত্ব নেই। চুরি হয়ে গেছে ল্যাবের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। করোনার বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ানোর মধ্যে একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রতিনিধি আব্দুল রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। 2020 সালে দেশে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া 250 শয্যা হাসপাতালে বসানো হয় পিসিআর ল্যাব। তাতে নিরবিচ্ছিন্ন করোনা শনাক্তের সেবা পান কুষ্টিয়া ছাড়াও আশপাশের কয়েক জেলার লাখো মানুষ। সংক্রমণ কমে যাওয়ার 1 বছর আগে পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পিসিআর ল্যাব ভবনের জানালার গ্রিল কেটে একটি পিসিআর মেশিন, কম্পিউটার, সিসি ক্যামেরা চুরিসহ প্রায় 40 লাখ টাকা ক্ষতি হয়েছে। বিল্ডিংটার বিভিন্ন জায়গা থেকে পানি পড়তো, তো যে রুমটাতে আমরা পিসিআরে কাজ করতাম ওই রুম থেকে সরাই রাখছিলাম। ওই রুমের ছাদ লিকেজ ছিল, বৃষ্টি হলে পারে পানি পড়তে, এই জন্য আমরা পাশের রুমে সরাই রাখছিলাম। আর দীর্ঘদিন যাবত যেহেতু কাজ নাই বা কোভিডের স্যাম্পল নাই, এই জন্য আমাদের জাস্ট ওই রক্ষণাবেক্ষণের ব্যাপারটা আমাদের ছিল। তো তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই এবং পরবর্তীতে অফিসিয়াল এটা একটা তদন্ত কমিটি গঠিত হয়, তারা তদন্ত করে রিপোর্ট দেন। এদিকে নতুন করে করোনার বিস্তার নিয়ে উদ্বেগ ছড়ানোর মধ্যেই জেলার একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, সচেতন মহল সহ উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা। কর্মরত যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দায়িত্বের প্রতি কতটা অবহেলা থাকলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ সরঞ্জাম এই জায়গা থেকে হারা যেতে পারে। এবং যারা এই ঘটনার সঙ্গে, চুরির সঙ্গে জড়িত এবং এই পিসিআর ল্যাবকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। তদন্ত সাপেক্ষে এদের বিচারের দাবি জানাচ্ছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় করোনা শনাক্ত কিংবা চিকিৎসায় কোনো প্রভাব পড়বে না। আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত হলে করোনা শনাক্তের কাজ শুরু করবেন তারা। করোনার মতো তো ঠান্ডা, কাশি, জ্বর এরকম নিয়ে ভর্তি আছে এবং গত কয়েকদিনে অনেক রোগী ভর্তি হয়েছে, কিন্তু বেসিক্যালি আইসোলেশন ওয়ার্ড আমাদের রেডি, কিন্তু আমরা আসলে ওই কিছুটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারছি না বলে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডেও নিতে পারছি না। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেকেই, তাই করোনা শনাক্ত ও চিকিৎসা চালু করতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 151 জন রোগী। তাদের মধ্যে সবচেয়ে বেশি 86 জন আক্রান্ত বরিশাল বিভাগে। তবে এই সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 86 জন, চট্টগ্রাম বিভাগে 15 জন, ঢাকা বিভাগে 17, ঢাকা উত্তর সিটিতে 18 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 10 জন, রাজশাহী বিভাগে 2 জন এবং খুলনা বিভাগে 3 জন রয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 30 জনের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনুস তারেক রহমানের বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। দুপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার চিকিৎসার জন্য তাহের ঠাকুরের হাতে আর্থিক অনুদান ও তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। দীর্ঘ 16 বছর ধরে জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তাই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই নির্বাচনের কথা বলছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টাকে সহায়তা করার জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ। ইলিয়াস মাতবরের রিপোর্ট।
জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রশাসনের ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনার সংস্কারের কথা বলছেন সেগুলো কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ বলেন, এখনো আওয়ামী লীগের দোসররা রাষ্ট্র চালাচ্ছেন। প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনে থাকা ফেসিবাদের দোসরদের অপসারণের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফেসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফেসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারগুলোতে ঈদের পরে ক্রেতা সমাগম বেড়েছে। এই সুযোগে বেশ কিছু পণ্যের দাম বাড়তি রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এর মধ্যে কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা রাখা হচ্ছে, যা কয়েকদিন আগেও ছিল ২০ টাকা কেজি। তবে চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের মধ্যে রয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের পর এই প্রথম রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের এমন বাড়তি ভিড়। আবহাওয়াজনিত কারণে কাঁচামালের সরবরাহ কম ছিল, এ অজুহাতে কিছু পণ্যের দাম বেশি রাখার অভিযোগ উঠেছে। এর মধ্যে গেল সপ্তাহের ২০ টাকা কেজির কাঁচা মরিচের দাম উঠেছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এর আগে তো দেখতেছি আরও কম ছিল দাম, এখন তো দেখা যায় অনেক বাড়তি হয়ে গেছে। একটা ১০০ টাকা, একটা ৮০ টাকা, একটা ৬০ টাকা। হঠাৎ করে কাঁচা মরিচের দামটা বেড়ে গেছে। গাজর আছে, গাজর ভিআইপি হয়ে গেছে, গাজর ১২০ টাকা কেজি। এদিকে অন্যান্য সময়ের তুলনায় অনেকটা কম দামে মিলছে ব্রয়লার সহ অন্যান্য জাতের মুরগি। ফলে গরুর মাংস থেকে মুখ ফিরিয়ে তুলনামূলক সস্তা মুরগির মাংসের দিকে ঝুঁকছেন ক্রেতারা। অপরদিকে মাছের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। চান্দা মাছ বেচতেছি ১১০০, আর ছোট বেচতেছি একটু ছোট সাইজ, এটা বেচতেছি আপনার ১০০০ টাকা কেজি। এতে আর একটু ছোট সাইজ, এটা ৮০০ টাকা। বাতাসি বেচতেছি ৮০০, ১০০০ টাকা কেজি। কাজকি বেচতে ৬০০ টাকা কেজি, পোয়া বেচতেছি ৫০০ টাকা কেজি। এদিকে চাল, ডাল, তেল, মশলা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। আমি শসা কিনেছি, গাজর কিনেছি, মাছ কিনছি, রুই মাছ ১৮০ টাকা, ২৮০ টাকা করে। তারপরে চিংড়ি মাছ কিনেছি, চিংড়ি মাছ ৭০০ টাকা কেজি, ওই ছোটো চিংড়ি যেটা ওইটা আর কি, সাদাটা। চাউল, ডাল, তেল এগুলো সব আগের দামই আছে। দেখা যায় তেলের দাম একটু বাড়ে, ওটা আবার মানে আপ ডাউন হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেয়া সতর্ক বার্তায় এই তথ্য জানা গেছে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আলাদা কয়েকটি সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বড়ুইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তে পানি ঢুকে যায় উত্তর বড়ুইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘরে। এতে চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে। সরজমিনে দেখা গেছে, দক্ষিণ বড়ুইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলায়ও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙে গেছে।
বর্ধিত এলাকার পরে বরিশাল সিটি কর্পোরেশন সব থেকে উন্নয়ন বঞ্চিত নগরীর ৭ নং ওয়ার্ড। মেয়র, কমিশনার, কাউন্সিলরের ভাগ্য বদলালেও বদলায়নি এই ওয়ার্ডবাসীর ভাগ্য। জলাবদ্ধতা, ভাঙা সড়ক, ড্রেন, এলাকাবাসী বঞ্চিত সকল নাগরিক সেবা থেকে। আসাদ চৌধুরীর ক্যামেরায় জনদুর্ভোগ তুলে ধরছেন পারভেজ রাসেল। বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে অনুন্নত ৭টি বর্ধিত ওয়ার্ড, তার থেকেও মহানগরীর প্রাণকেন্দ্র ৭ নং ওয়ার্ডই বেশি অবহেলিত। মেয়র, কাউন্সিলর সহ হাফ ডজন জনপ্রতিনিধি ক্ষমতার পালাবদলে পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ওয়ার্ডবাসীর ভাগ্য। পান্থ সড়ক, সাবান ফ্যাক্টরি ও ভাটিখানা এলাকার অধিকাংশ সড়কই চলাচল অযোগ্য, খানাখন্দে ভরা, জলাবদ্ধতা নিত্যদিনের চিত্র। ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা এরা যে স্কুল কলেজ মাদ্রাসায় যাবে, মাদ্রাসা পর্যন্ত তারা যাইতে পারতেছে না। আমাদের যে রাস্তার অবস্থা অবহেলিত, অথচ আমরা ট্যাক্স, ভ্যাট, সিটি কর্পোরেশনের সকল নিয়মকানুন মেনেই আমরা এখানে বসবাস করি। নেই ড্রেনেজ ব্যবস্থা, মশা আর বিশুদ্ধ পানি সংকটে স্থানীয়রা চরম দুর্ভোগে দিন পার করছে। নাগরিক সমস্যার সমাধান না হলে কঠোর হুঁশিয়ারি দেয় ভুক্তভোগীরা। যে স্কুলে বাচ্চাদের নেওয়ার জন্য কাদের উপর বাচ্চা চড়াইয়া তারপরে আমরা নেই। জানাজা দিতাম ইতিপূর্বে এই রাস্তায় আমরা অধিক লোক হইতো, অথচ আজকে জানাজা দিতে হয় মাটি উঁচু করে, তার উপরে খাট রাখে তারপরে আমাদের জানাজা দিতে হয়। ড্রেনিং ভরিয়ে যায়, বাড়িঘর ভরিয়ে যায়, ঘরে পানি ওঠে, ড্রেনিং এইপরে মশার লেগে থাকতে পারি না। ওয়ার্ডের উন্নয়ন না হলে স্থানীয় ভোট বর্জন করার কথা বলেন এই বিএনপি নেতা। এই ওয়ার্ডে কোনো উন্নয়ন, কোনো কার্যক্রম কিচ্ছু হয় নাই। আমাদের দাবি একটাই, যদি আমাদের এই ড্রেনেজ রাস্তা এবং সবকিছু যদি ওকে না হয়, মশা এগুলো নিধন করা না হয়, তাহলে আমরা নির্বাচনে তো যাবোই না এবং ৭ নম্বরের রাস্তা সব আমরা বন্ধ করে দেবো। ২০৯ কোটি টাকায় 18টি প্যাকেজের কাজ দ্রুত শুরু করার কথা বলেন সিটি কর্পোরেশন। ধাপে ধাপে একটা পরে একটা, মানে যেটা বেশি ভাঙাচোরা বা বেশি গুরুত্বপূর্ণ এরকম রাস্তাগুলো আমরা আগে ধরছি এবং পর্যায়ক্রমে আমরা আশা করছি যে এরপিরও আবার নতুন করে আবার টেন্ডার হয়ে যাচ্ছে, যতগুলো রাস্তা বাকি আছে পর্যায়ক্রমে আমরা সবগুলো রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্ষমতার পালাবদলে ভাগ্য পরিবর্তন হয়েছে জনপ্রতিনিধিদের। জলাবদ্ধতা, ভাঙা সড়ক, মশা আর বিশুদ্ধ পানির তীব্র সংকটে নাগরিক সকল সেবা বঞ্চিত এই এলাকাবাসী চায় দ্রুত এর পরিবর্তন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।